করি, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো কিনা তা আমাদের মাথায় আসে না। আমি অন্তর থেকে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি 1957 সালে কাকমারিতে পাকিস্তানদের বিরুদ্ধে ওয়ালাইকুম আসসালাম বলে মূলত স্বাধীনতার পথ শুরু করেছিলেন। আসলে যদিও এটি ঐতিহাসিকভাবে, কিন্তু আমি মনে করি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মওলানা ভাসানী যে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, প্রথমে ভারতীয় উপমহাদেশকে স্বাধীন করা, দ্বিতীয় পর্যায়ে পাকিস্তান নামে একটি রাষ্ট্র গঠন করা, তৃতীয় পর্যায়ে বাংলাদেশকে স্বাধীনতার সেই সূর্যকে প্রস্ফুটিত করা, তিনি তার লক্ষ্যে সঠিকভাবে এগিয়েছিলেন এবং শেষ অবধি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের এক সময় ভাষা আন্দোলনের ভাষাকে বাতিল করে উর্দু ভাষা চালু করার চেষ্টা করা হয়েছিল। সে সময় একটি ভাষা আন্দোলন নামক সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল। সেই সংগ্রাম পরিষদের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি ছিলেন। শুধু এখানেই শেষ নয়, তারপরে কাকমারি আসলো, তারপরে এই বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হলো। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার অনুসারীদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারপরে যে মুজিবনগর বা অন্তর্বর্তী সরকার হয়েছিল সেই সময় যুদ্ধকালীন সরকার, সেই সরকারের কার্যক্রম যখন বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছিল না, তখন ইন্ডিয়ার সেই আলোচনার মাধ্যমে একটি বিষয় নির্ধারিত হলো, বাংলাদেশের স্বীকৃতি আদায় করতে হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সামনে রাখতে হবে। তাই সেই সরকারের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। সেই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রিয় সাথী ও বন্ধুগণ, সেই উপদেষ্টা পরিষদের মিটিং এর জন্য মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতে। সেখানে তিনি গিয়েছিলেন। 8 সেপ্টেম্বর 1971 সালে উপদেষ্টা পরিষদে মিটিং হয়েছিল। সেই মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছিল মওলানা আব্দুল হামিদ খান ভাসানী গোটা পৃথিবীর বিভিন্ন বড় বড় ছোট ছোট সকল রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতির জন্য পত্র পাঠাবেন। সে অনুসারে মওলানা ভাসানী পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এই বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতির জন্য তিনি অনুরোধ করে আবেদন পাঠিয়েছিলেন। তার আবেদনের ভিত্তিতে অনেকগুলি রাষ্ট্র বাংলাদেশকে তখন স্বীকৃতি দিয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসাবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, এখানেই শেষ নয়। মওলানা ভাসানীর দূরদর্শী রাজনৈতিক কারণে ভারত মনে করেছিল যদি মওলানা ভাসানী বাইরে থাকে তাহলে বাংলাদেশের ইতিহাস বদলে যাবে, ভারতের স্বার্থ উদ্ধার হবে না। তারা সুযোগ বুঝে মওলানা ভাসানীকে গৃহবন্দী করে রেখেছিল। বন্ধুরা আমার, শুধু এখানেই শেষ নয়, তাকে গৃহবন্দী করে রেখে নির্দিষ্ট 2-1 নেতা ছাড়া অন্য কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই। শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। তারপরে সে তাদের অনুগত শেখ মুজিবকে বাংলাদেশে নিয়ে এসে রাষ্ট্র ক্ষমতা বসিয়ে সকল আইন কানুন পাকাপোক্ত করে তারপরে মওলানা ভাসানীকে মুক্তি দেওয়া হয়েছে। মওলানা ভাসানী মুক্তি পেয়ে 1972 সালের 22 জানুয়ারি মেঘালয় হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তখন তাকে শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, কোনো রকম সম্মান জানানো হয়নি। বন্ধুরা আমার, আজকে বহু বছর পরে সেই ঘটনাটি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি। আমরা স্পষ্ট বুঝতে পারি মওলানা ভাসানীকে যদি ভারত গৃহবন্দী করে না রাখতো তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো, তাহলে এই শেখ মুজিবকে মহানায়ক বানানোর সুযোগ হতো না। তাই ভারত তার নির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য মওলানা ভাসানীকে বন্দী রেখে বাংলাদেশের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করেছে। ইতিহাসের পরিক্রমায় সঠিক ইতিহাস লেখা হবে এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।